কল্পনা করুন এমন এক জগতের কথা যেখানে সূর্যের আলো কোনোদিন পৌঁছায়নি, হাজার হাজার ফুট পানির নিচে সেই হাড় কাঁপানো অন্ধকার আর প্রচণ্ড চাপে বাস করে এমন সব প্রাণী যাদের আমরা কেবল দুঃস্বপ্নই দেখি। কিন্তু হঠাৎ কি এমন ঘটলো যে গভীর সমুদ্রের সেই অজেয় শাসকরা আজ প্রাণের ভয়ে তীরের দিকে ছুটে আসছে? কিলার হোয়েল থেকে শুরু করে রহস্যময় ওরফিশ, সবাই যেন কোনো এক অদৃশ্য দানবের ভয়ে মৃত্যুকে আলিঙ্গন করতে রাজি। এটা কি নিছকই পরিবেশের পরিবর্তন, নাকি পাতালপুর থেকে জেগে উঠেছে প্রাচীন কোনো অভিশাপ? আজ আমরা উন্মোচন করব সমুদ্রের সেই অন্ধকার সত্য। আতঙ্কে সামুদ্রিক দুনিয়া। অস্ট্রেলিয়ার তাসমানিয়া উপকূলে যখন 150টি কিলার হোয়েল বা অর্কা হঠাৎ তীরে উঠে এলো, তখন পুরো বিশ্ব চমকে গেল। ভাবুন তো, সমুদ্রে যে প্রাণীকে অ্যাপেক্স প্রিডেটর বলা হয়, যারা নীল তিমিকেও শিকার করতে ভয় পায় না, তারা কেন আজ ভাঙায় উঠে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে? মানুষ তাদের পুনরায় সমুদ্রে পাঠাতে চাইলেও তারা ফিরে যেতে চায়নি, যেন গভীর সমুদ্রের অন্ধকারে কোনো এক বিভীষিকা তাদের তাড়া করছে। ঘটনা এখানেই শেষ নয়। ভারতের তিরাশা উপকূলে কয়েক লক্ষ অলিভ রিডলি কচ্ছপের হঠাৎ আগমন, কিংবা কোয়েলার সমুদ্রের সৈকতে হাজার হাজার মাছের নিথর দেহ পড়ে থাকা, সবই ইঙ্গিত দিচ্ছে সমুদ্রের গভীর বড় কোনো উলটপালট চলছে। এমনকি মেক্সিকোর সৈকতেও দেখা মিলছে 6 মিটার লম্বা সেই ডিপ সি ওরফিশ বা ডার্কনেস। লোককথা অনুযায়ী এই মাছ তখনই দেখা দেয় যখন কোনো প্রাকৃতিক বিপর্যয় বা মহাপ্রলয় ধেয়ে আসে। অনেকেই প্রশ্ন তুলছেন, তবে কি প্রাচীন ধর্মগ্রন্থের সেই দানব লেবিথিয়ান জেগে উঠেছে? বাইবেলের বর্ণনা অনুযায়ী লেবিথিয়ান এমন এক জলদার দৈত্য যার চোখ থেকে আগুনের শিখা বের হয় এবং যার নিঃশ্বাসে সমুদ্র ফুটতে শুরু করে। বারমুডা ট্রায়াঙ্গেলের শত শত জাহাজ আর বিমান নিখোঁজ হওয়ার পিছনেও এই দানবের হাত রয়েছে বলে অনেকে মনে করেন। সম্প্রতি গুগল আর্থে সমুদ্রের নিচে যে বিশাল আকৃতির অভয় দেখা গেছে, তা কি কোনো যান্ত্রিক ত্রুটি, নাকি আদিম সেই জল দানব? প্রশ্ন রয়ে যায় এটা নিয়ে। অবশ্যই কমেন্ট সেকশনে আপনার কি ধারণা সেটা জানিয়ে যাবেন। মানুষ মহাকাশ জয় করেছে, মঙ্গলেও পা রাখার স্বপ্ন দেখছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো পৃথিবীর 71% পানি। আমরা এই বিশাল শতাংশের মাত্র 5% সমুদ্র এক্সপ্রেস করতে পেরেছি। বাকি 95% আজও আমাদের ধরাছোঁয়ার বাইরে। মারিয়ানা ট্রায়াঙ্গেল 11 কিলোমিটার গভীরে, যেখানে চাপ এতটাই বেশি যে মানুষের হাড়গোড় মুহূর্তেই গুঁড়ো হয়ে যাবে। সেখানে কোনো এলিয়েন সদৃশ প্রাণীরা বাস করছে কিনা আমরা কল্পনাও করতে পারি না। অ্যাঙ্গেলফিশ, গাবলিং শার্ক কিংবা জায়ান্ট স্কুইডের মতো অদ্ভুত প্রাণীরাই কি তবে আমাদের শেষ সতর্কবার্তা দিচ্ছে? প্রশান্ত মহাসাগরের অতলে আজও এমন কিছু শব্দ শোনা যায় যা আমাদের আধুনিক বিজ্ঞানকে চ্যালেঞ্জ জানায়। আমি বলছি সেই রহস্যময় এবং ভয়ঙ্কর জীব সম্পর্কে যাকে দুনিয়া চেনে লেবিয়ানাথ নামে। লেবিয়ানাথের উল্লেখ প্রথম পাওয়া যায় বাইবেলের ওল্ড স্টেটমেন্টে, বিশেষ করে বুক অব জব। সেখানে এর বর্ণনা দেওয়া হয়েছে এমন এক দানব হিসেবে যার শরীর লোহার চেয়েও শক্ত বর্ম দিয়ে ঢাকা। বলা হয় তার মুখ দিয়ে আগুনের শিখা বের হয় এবং চোখ থেকে ভোরের আলোর মতো জ্যোতি ছড়ায়। ইহুদিদের বিশ্বাস অনুযায়ী লেবিয়ানাথ হলো একটি নারী দানব যা কিয়ামতের আগে পৃথিবীতে আবির্ভূত হবে। ইহুদিদের একটা ধর্মগ্রন্থে পাওয়া যায় ঈশ্বর এই দৈত্যকে পরাজিত করে তার মাংস দিয়ে ধার্মিকদের আপ্যায়ন করেছিলেন। কিন্তু প্রশ্ন হলো, এই দানব কি সত্যিই শেষ হয়ে গেছে, নাকি সে আজও সমুদ্রের অতল অন্ধকারে তার সময়ের অপেক্ষার প্রহর গুনছে? ইতিহাসের পাতা উল্টালে আমরা এক অদ্ভুত ঘটনার সাক্ষী হই। 1967 সালে স্প্যানিশ গ্যালিয়ন গেল্ডেন হারপন আটলান্টিক মহাসাগরের বুকে পথ হারিয়ে ফেলে। মাসের পর মাস সমুদ্রে ভেসে নাবিকরা যখন খাবারের অভাবে মৃত্যুর প্রহর গুনছিল, ঠিক তখনই তারা দিগন্তের এক রহস্যময় দ্বীপ দেখতে পায়। কিন্তু সেই মাটি ছিল অদ্ভুত, পিচ্ছিল, নরম এবং অনেকটা জীবন্ত। নাবিকরা যখন সেই দ্বীপে পা রাখলো, হঠাৎ এক বিরাট গর্জনে পুরো পৃথিবী কেঁপে উঠল। সেই দ্বীপটি আসল কোনো ভূখণ্ড ছিল না, ছিল ঘুমিয়ে থাকা এক বিশালাকার জীব। যখন সে নড়ে উঠল, সমুদ্রের মাঝে সৃষ্টি হলো এক প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়। সেই বিপর্যয়ে মাত্র 3 জন নাবিক প্রাণ নিয়ে ফিরে আসতে পেরেছিলেন। তাদের সেই বর্ণনা আজও ইউরোপের সামুদ্রিক ইতিহাসে এক আতঙ্ক হিসেবে টিকে আছে। লেবিয়ানাথ কেবল বাইবেলেই সীমাবদ্ধ নয়, হিন্দু পুরাণেও আমরা মকর বা বিশাল সমুদ্র নাগ এর উল্লেখ পাই, যা বরুণ দেবের বাহন।
মহাভারতের সমুদ্র মন্থনেও আমরা এই দানবীর শক্তির ইঙ্গিত পাই। ইসলামিক ঐতিহ্যে বিশালাকার বাহামুত এর কথা বলা হয়েছে, যা এতই বিশাল যে মানুষের কল্পনাতেও তা ধরে না। অর্থাৎ পৃথিবীর প্রতিটি কোণেই বিশাল এক সামুদ্রিক দানবের অস্তিত্বের কথা স্বীকার করা হয়েছে। অনেকে মনে করেন নাসা মহাকাশ গবেষণার আগে সমুদ্রের রহস্য নিয়ে কাজ শুরু করেছিলেন, কিন্তু 1997 সালে তারা এমন কিছু রেকর্ড করে যা পুরো বিশ্বকে চমকে দেয়। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের গভীরে একটি প্রচণ্ড শক্তিশালী এবং রহস্যময় শব্দ রেকর্ড করা হয়, যার নাম দেওয়া হয় দ্য বুক। বিজ্ঞানীরা একে হিমবাহ ভান্ডার শব্দ বললেও অনেক বিশেষজ্ঞদের দাবি এটি ছিল কোনো অতিকায় প্রাণীর ডাক। যদি সেটি কোনো জীব হয় তবে তা আকার নীল তিমির চেয়েও অত্যন্ত কয়েক গুণ বড় হতে হবে। নাসা কি তবে সমুদ্রের তলদেশে এমন কিছু দেখেছে যা আমাদের থেকে আড়াল করতে চাচ্ছে? কিছুদিন পূর্বে স্যাটেলাইটে অনেক বড় বিশাল দানবের মতো কোনো একটা কিছু ধরা পড়ে, কিন্তু কেন সেটাকে হাইড করা হচ্ছে, কেন তা জনসম্মুখে আনা হচ্ছে না? প্রকৃতপক্ষে আসলে কি ঘটনা সেটা আপনাদের কাছে প্রশ্ন রইল, কিন্তু বিজ্ঞান কি বলে? প্রাগৈতিহাসিক সত্য বিজ্ঞানীদের মতে লেবেনিয়াত পুরোপুরি কল্পনা নাও হতে পারে। 2008 সালে পেরুর মরুভূমিতে 13 মিটার লম্বা এক তিমির জীবাশ্ম পাওয়া যায়, যার দাঁত ছিল মানুষের হাতের চেয়েও বড়, যার নাম রাখা হয় লিবিনিয়াত মেলিভিলার। হয়তো প্রাচীনকালের মানুষ এই ধরনের অতিকায় প্রাণীদের দেখেই লেবিনিয়াত গল্প তৈরি করেছে। সমুদ্র সম্পর্কে মানুষের ধারণা খুবই কম আছে, কারণ মাত্র 5 থেকে 10% জানতে পারছে যে সমুদ্রের ভিতর কি আছে। এখনো 90 থেকে 80% জায়গাগুলোতে কি আছে। আর যদি বিজ্ঞানীরা কোনো সত্যি কিছু পেয়ে থাকে, তা গোপন করার মূল কারণ হলো সমুদ্র থেকে প্রত্যেকটা দেশে, পৃথিবীর প্রত্যেকটা দেশে বিভিন্ন ধরনের পণ্য পরিবহন করা হয়। যদি এরকম কিছু থেকেই থাকে আর সেটা যদি প্রকাশ করা হয়, তাহলে সমুদ্র থেকে যানবাহনগুলো চলাচল করবে না, আর যার ফলে পৃথিবীব্যাপী একটা সমস্যা তৈরি হবে, যার কারণে এটা গোপন রাখা হয়েছে। হয়তো সমুদ্র পৃষ্ঠ থেকে যে প্রাণীগুলো উপকূলে চলে আসছে, এর জন্য বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন মতামত দিয়েছে। তাদের মতে গ্লোবাল ওয়ার্মিং, সমুদ্রের উপরিভাগের পানি গরম হয়ে যাওয়ায় অক্সিজেন কমেছে, ফলে প্রাণীরা শ্বাস নিতে উপরে উঠে আসছে। ডিপ সি মাইনিং, তেল গ্যাসের লোভে মানুষ সমুদ্রের তলদেশে খুঁড়ে তাদের আদিম ঘরবাড়ি ধ্বংস করে দিচ্ছে, বড় বড় মেশিন স্থাপন করতেছে, যার ফলে ওইখানে তাদের থাকার যে পরিবেশ সেটা নাই, যে কারণে তারা পরিভাগে উঠে আসছে। বিজ্ঞানীরা অনেকেই ধারণা করে যে প্লাস্টিক দূষণের কারণে সমস্যা হতে পারে। ফিলিপাইনের তিমির পেট থেকে 40 কেজি প্লাস্টিক পাওয়া এর একটি উদাহরণ হতে পারে। বিজ্ঞানীরা আরো ধারণা করে যে সমুদ্রের নিচে প্লেটের সংঘর্ষে তৈরি হওয়া অসহ্য কম্পন ও শব্দ তাদের দিশেহারা করে তুলছে, যার ফলে তারা সমুদ্রের উপকূলেতে জায়গা করে নিচ্ছে। ভিডিও দেখে আপনার কি মতামত সেটা আপনি অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং পরবর্তী ভিডিওটা কি নিয়ে চাচ্ছেন কমেন্ট বক্সে সেটা শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে আবার পরবর্তীতে নতুন কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।